যাওয়ার সময় প্রিয়াংশুর মা যখন হেঁটে ওই নদীটা পার করছে, সে ফিল করেছিল যেন বাদিক থেকে কি একটা ছাওয়ার মতো চলে গেল। ঠিক তখন রাত 1-1:30 বাজে, তখনও ঘুম আসছে না। চোখ বন্ধ করাতেই মানে ওই যে সাইড দিয়ে হই হুল্লোড়ের একটু আধটু আওয়াজ আসছিল, চোখটা বন্ধ করলো আর কোনো আওয়াজ সে পায়নি। মানে হঠাৎ করেই যেন সব কিছু মানে স্তব্ধ হয়ে গেল ব্যাপারটা। তার যে ওই স্তব্ধতা, ওটা এতটাই বেশি বলতে গেলে শূন্য লাগছিল ব্যাপারটা, তার দম বন্ধ হয়ে আসছিল এই শূন্যতার মধ্যে। সে হঠাৎ করে চোখ খুলে দেখে একদম গভীর অন্ধকার। তাদের যে নাইট ল্যাম্পটা জ্বলছিল ওটাও জ্বলছে না। আর সে তার ডান দিকে হাত দিয়ে আর বাঁ দিকে হাত দিয়ে তার বাবা মাকে ফিল করতে পারছে না পেছনে। শীতে যাওয়ার সময় পেছন ঘুরে দেখে, আর যিনি গুরু মঙ্ক ছিলেন তিনিও তখন এরকম পেছন দিকে ঘুরে খুব চিন্তায় তার দিকে, মানে তারা যে চলে যাচ্ছে তার দিকে তাকিয়েছিল। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আরেকটা নতুন এপিসোডে। আগের এপিসোডটা আমি জানি প্রোডাকশন কোয়ালিটি মানে সাউন্ড থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি, লাইটিং সব কিছুই একটু আধটু প্রবলেম ছিল। আমরা নিজেরাও খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম রেকর্ডিংয়ের সময়, বোঝা যায়নি। বাট তারপরে যেরকম আপনারা জানেন আমি হায়দ্রাবাদ থেকে ফেরার পর সব কিছু কাজ হয়েছে, তো আমাদের কাছে আর রেকর্ড করার সময়টাও ছিল না আনফর্চুনেটলি। তো তার জন্য আমরা করতে পারিনি। বাট আজকের যে কোয়ালিটি সেটা আশা করি ভালোই লাগবে। তো বেসিক্যালি আমাদের দুজনকেই পুরোটা হ্যান্ডেল করতে হয়। আর কখনো নতুন যখন গেস্ট আসে তখন আমি থাকি ক্যামেরার পিছনে, তো অতটা প্রবলেম হয় না। আমি সবসময় জিনিসটা অবজার্ভ করতে থাকি কেমন রেকর্ডিং হচ্ছে। কিন্তু আমরা যখন দুজনে এরকমভাবে পডকাস্টে বসে যাই তো ক্যামেরার পিছনে আর কেউ অবজার্ভ করা থাকে না। তো জিনিসটা কখনো কখনো রেয়ার কেসে একটু হয়ে যায় যে একদম টপ নচ কোয়ালিটি আসে না। আর সব থেকে বড় কথা হলো যে আমাদেরকে একজন কমেন্ট করেছিলেন যিনি একটা বড় পডকাস্টের সাথে যুক্ত, কিউরিওফাইড। তো উনি আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমরা আরও গেস্টদেরকে আমাদের স্টুডিওতে নিয়ে আসি। দেখুন, আমাদের সবসময় চেষ্টা থাকে যে গেস্টদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসি আর তারা নিজেরা বলুক। বাট এখন এই জিনিসটা কিন্তু সত্যি আমাদেরকেও মানতে হবে। আর আপনারা হয়তো জানেনই, মানে বুঝতেই পারছেন যে আমাদের চ্যানেল এখন খুবই ছোট। তো আমাদের কাছে যে মানে একসাথে সবাই আসতে চাইছে এরকম নয়, তারা ঘটনা পাঠায়। আর অনেকেই আমাদের মানে বাড়ির থেকে বা আমরা যেখানে থাকি, আমাদের স্টুডিও যেখানে, সেখান থেকে অনেক দূরে থাকে। তো সেই জন্যে পসিবল হয়ে ওঠে না সব সময়। আবার কখনো কখনো ছোটো চ্যানেল দেখে অনেকে আসতে ইন্টারেস্টেডও হয় না। বাট হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড হন আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করার, পুরো যতজনই আমাদের দেখেন ভিউয়ার্স তাদের সাথে শেয়ার করার জন্য, তো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। ডেসক্রিপশানে আর পিন কমেন্টে তার সাথে একদম স্ক্রিনের উপরে আমরা নাম্বারটা দিয়ে দেবো। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ডাইরেক্টলি ঘটনাতে যাই। আজকের যে ঘটনা সেটা পাঠিয়েছেন প্রিয়াংশু কর। আর তিনি থাকেন হচ্ছে আমাদের বলতে গেলে বাড়িটা তো চলুন বলা যাবে না, তিনি থাকে হাওড়াতে। আর তিনি অনেকটাই ক্লোজ থাকেন আমাদের এই স্টুডিওর আর আমাদের বাড়ির। আর সব থেকে বড় কথা হলো যে তার এই ঘটনাটা খুব পুরনোও না আবার একদম নতুনও নয়। এটা 2010-11 কাছাকাছি ঘটনা। আর এই ঘটনাটার সাথে আমার মনে হয় আমাদের অনেক ভিউয়ার্সের ইচ্ছেটাও পূরণ হবে। কারণ অনেক ভিউয়ার্সরা অনেকবার কমেন্ট সেকশানে এটা জিজ্ঞেস করেছে যে আবার পাহাড়ের ঘটনা কবে আসবে। আচ্ছা, তো ফাইনালি হিয়ার ইট ইজ। আর আশা করি আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। আর এটা খুব বুঝে শুনে আমরা চয়েস করেছি ঘটনাটা, তো ভালো লাগবে আপনাদের ঘটনাটা। যাই হোক, তো শুরু করি ঘটনা। তো ঘটনাটা 2010-11 যেরকম আমি বললাম। আর ওই সময় বলতে গেলে যে আধুনিকতা মানে এই ফোন বা এগুলো জাস্ট আসা শুরু হয়েছে কাইন্ড অফ। তার আগে কিন্তু অত বেশি ফোনের চলন ছিল না। হ্যাঁ, এবার যদি আপনি প্রচণ্ড মানে নতুন ভাবনা চিন্তা বা আপনার বাড়িতে যদি অলরেডি সিচুয়েশন খুব ভালো ওয়েলদি হয়ে থাকে তাহলে হয়তো আপনি তার আগে থেকেই ফোন ইউজ করেন। বাট মেজরিটি লোকের কাছে ছিল না, আর ওনার কাছেও ছিল না। এবার উনি করে না বলে আমার মনে হয় সে বলাটাই বেটার, কারণ সে আমাদের কাইন্ড অফ এজ সিমিলার বা আমাদের থেকে 2 বছরের বড় বললেই চলে। তো আমাদেরকে প্রিয়াংশু বলেছেন যে তার এই ঘটনাটা পুরোপুরি শুরু কোথা থেকে হয়েছে সে আজ অবধি জানতে পারেনি। সে তার বাবা মায়ের সাথে ঘুরতে যায়। আর সময়টা বলতে গেলে জাস্ট মানে ওই ডিসেম্বরের এন্ডেড, মানে যেই সময়টাতে সবার রেজাল্ট
বেরিয়ে যায়, আর তারপরে একটা ছোট্ট ছুটি থাকে, আর তারপরে আবার নতুন সেশন। তো তাদের যে ট্যুরটা ছিল ওটা 1 সপ্তাহ ছিল, মানে তারা ইভেনচুয়ালি ফেরত আসতো তারা জানুয়ারি 3 তারিখে। তো প্রথম দিন সে এমনিতেও স্কুল করতে পারতো না, সেটা সে আমাদেরকে জানিয়েছেন। বাট সে ঘুরতে যায়, আর ঘুরতে সে যায় হচ্ছে সিকিম। মানে তার যে গন্তব্য ছিল সেটা ছিল সিকিম, যে তারা সিকিম যাবে। এবার তারা যেরকম আমরা জানি যে আমাদের এখান থেকে ট্রেনে করে 1 রাতের জার্নি, মানে যেটা আমরা ছোটবেলায় সব থেকে বেশি করে এসেছি বলতে গেলে, এনজয়ও করেছি প্রচুর। ওভারনাইট জার্নি ফ্যামিলির সাথে ওটা একটা আলাদা আমেজ তৈরি করে। সেই রকমই সে ওই ট্রেনে ওঠে তার বাবা মায়ের সাথে, আর বেশ একটা আনন্দের ব্যাপার, কারণ সে যেহেতু হাওড়ায় থাকে, গরম হয়তো আজকের মতো এখনের মতো অত বেশি ছিল না, কিন্তু তবুও সে একটা ঠান্ডা জায়গায় যাওয়ার যে অনুভূতি, আর শীতকালে সিকিম, এইটার কিন্তু একটা আলাদা রকমের ইন্টারেস্ট সবার মধ্যেই থাকে। তো তারও সেটাই ছিল, আর সে প্রথমবারের জন্য সিকিম যাচ্ছিল। তো তার যে ভেতর থেকে ইচ্ছেটা বা এক্সাইটমেন্ট, সেটা কিন্তু অনেক বেশি ছিল। আর তার বাড়ির লোক, মেনলি তার বাবা আর মা, তাদের মধ্যে তার মা, সেও প্রথমবারের জন্য সিকিম যাচ্ছিল। তার বাবা এর আগে গেছিল, বাট তার মাও প্রথমবারের জন্য যাচ্ছিল। তো সবাই বেশ হই হুল্লোড় করতে করতে তারা ট্রেনে ওঠে। যেরকম সে জানায় যে খাবার দাবার সে বাড়ি থেকেই বানিয়ে, মানে তিনজনই তাদের বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যায়। এইবার কি হয় যে আমরা এখন কতটা হয় আমরা জানি না, কিন্তু আগেকার দিনে একটা হতো যে আশেপাশেকার সিটে যারা যারা থাকতো তাদের সাথে কিন্তু বেশ একটা গল্প টল্প শুরু হয়ে গিয়ে একদম বলতে গেলে খুব ক্লোজ একটা বন্ডিং ওই শুধু ট্রেনটুকুর জোটে তৈরি হয়ে যেত। সেরকমই তাদের মধ্যে তৈরি হয়। আর তাদের সাথে মানে কোইন্সিডেন্টলি যেই ফ্যামিলিটা যাচ্ছিল সেই ফ্যামিলিটাও সিকিমই যাচ্ছিল। আচ্ছা, তাদের হোমস্টে অবভিয়াসলি আলাদা ছিল, কিন্তু জায়গাটা তো একই, মানে তারা একসাথে অনেকটা ট্রাভেল করতে পারতো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এনজেপিতে নেবে তারা ভেবেছিল, মানে ওই ট্রেনেই কথা বলতে বলতে ঠিক হয় যে তারা ওখানে নেবে একটা শেয়ার গাড়ি নিয়ে নেবে, একটাই গাড়ি নেবে যাতে কম খরচায় হয়ে যায়। এবার যে অন্য ফ্যামিলি, সেই ফ্যামিলিতে ছিল 4 জন। মানে বলতে গেলে না, মানে পুরো মাখনের মতো ম্যাচ হয়ে যায়, যে 7 জনের জায়গা থাকে আর 7 জনই তারা ছিল। তো তাদের মনে কখনোই কোনো রকম ডাউট আসেনি যে তারা একসাথে যেতে পারবে না, কারণ তারা অনেকটা বেশি ফ্র্যাঙ্ক হয়ে গেছিলো, ফ্রেন্ডলি হয়ে গেছিলো। ইভেন আমাদেরকে সে এটাও জানায় যে তারা খাবার দাবার শেয়ার করে খেয়েছে ওই সময়। তো ট্রেন থেকে নেবে ভোরবেলা, তখন মানে ভোর বললেই গিয়ে লেট হয়েছিল অনেক, ট্রেন 9টা সাড়ে 9টার সময় গিয়ে পৌঁছায় সে জানায়। আর সেই সময় তারা নেমে, তারা নামতেই মানে এখন যেরকম আমাদের ওই পুরো জায়গাটা মানে যতটা বেশি নতুন বা ইনফ্রাস্ট্রাকচার যতটা এখন হয়ে গেছে, যেরকম বিল্ডিংস থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে, তখন সেরকম ছিল না। তো তাদের গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ওখানে, যে এত শেড ঠেড যেটা এখন তৈরি হয়ে গেছে সেরকম তখন ছিল না। তো একদম রোদের মধ্যে মানে তারা ঘুরছিল, যদিও শীতকাল তো খুব বেশি প্রবলেম হয়নি। তো এবার কি হয়, রাস্তায় একটা মানে ওই হয় না অনেক ড্রাইভার দাঁড়িয়ে থাকে, যে ড্রাইভারেরা বলে চলুন আমাদের সাথে চলুন। তো সেরকমই ড্রাইভার দাঁড়িয়েছিল, ড্রাইভার কাম গাইড। সে বললো যে আসুন, বা একটা ভালো রেটে আমি আপনাকে নিয়ে যাব। এবার ড্রাইভারের জন্যও সুবিধা, কারণ যেহেতু পুরো 7 জন হয়ে গেছে, তো ওয়েট করতে হবে না। তো সে একটু আধটু নেগোশিয়েট করে কনফার্মে নিয়ে যাওয়ার জন্য তৈরি সে। আর যখন সে শুনেছে যে সবাই সিকিম যাবে, এবার তার নিজের বাড়িও সিকিমে। আচ্ছা, তো তার আরও ভালো হয়েছে, কারণ সিকিম থেকে সে একটা ফ্যামিলিকে ছাড়তে এসেছিল, সে আবার সিকিমে ফেরত চলে যাচ্ছে উইথ ভাড়া। তো কোনো টেনশনের তার ব্যাপার নেই, ওই জন্য আরও বেশি নেগোশিয়েট করে খুশি খুশি সে যাচ্ছিল আর কি। এবার এই সকল যে ঘটনা সেটা প্রিয়াংশু আমাদেরকে জানায়। আর সে এই পুরো এন্টায়ার জার্নিতে তার বাবা সেই ড্রাইভারের সাথে গল্প করছিল, সেখান থেকে শুনে সেটা আমাদেরকে এখানে জানিয়েছে। তো এবার যেরকম আমরা জানি যে আগেকার দিনে কিন্তু আমরা অত বুক করে যেতাম না আগে। তো ওখানে গিয়ে হোটেল খোঁজার যে একটা ইচ্ছে, তারা নিজেদের মধ্যে এইটাতে ক্লিয়ার ছিল যে যদি একটা হোটেলে বা হোমস্টেতে আমরা পেয়ে যাই তো আমরা একটাতেও থাকতে পারি, না হলে আমরা আলাদা থাকবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মানে যেই জন্যে এই জিনিসটা ক্লিয়ার ছিল ট্রেন থেকেই। তো সেরকমই তারা একসাথে যায়, গিয়ে ইভেনচুয়ালি পায় না, কারণ ওটা একদম পিক সিজন বলতে গেলে শীতকাল, সবাই ওই সময় ঘুরতে চায়, সবাই ওই সময় বরফ দেখতে চায়, তার জন্যই ওইখানে সিকিম যাওয়া। তো ইভেনচুয়ালি কি হয় যে যারা ছিল 4 জন, তারা একটু বেশ ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করতো, যেহেতু মানে একটা বাজেটে হয়ে গেছিলো, যদিও দুটো ফ্যামিলি একটা হোমস্টেতে থাকতে পারতো।
বাট মানে তাদের পোষায়নি, মানে বুঝতে পেরেছিস তো, আশা করি আপনারা বুঝতে পারছেন যে তাদের ওইখানে জায়গাটা পোষায়নি। তারা একটুখানি হাই স্ট্যান্ডার্ডস বলাটা হয়তো ঠিক হবে না, আরো লাক্সারিয়াস, একটু লাক্সারিয়াস জায়গাতে থাকতে তারা পছন্দ করে, আর তার জন্য তারা ওই জায়গাটা পছন্দ করেনি। এবার মানে প্রিয়াংশু, ওদের ওটাই বাজেট ছিল, তো ওখানে ছিল, মানে একদম যে খারাপ ছিল সেরকম নয়, যথেষ্ট ভালো ছিল, বাট ওই আর কি। তো তারা মানে ওই ফ্যামিলির সাথে ওখানেই কথা শেষ হয়ে যায়, আর তারা ওখান থেকে চলে যায়। তারপরে আর তাদের সাথে ওই ট্যুরে দেখা হয়নি। তাদেরকেও যে হোটেলের রুম বা হোমস্টের রুম, সেটা ওই ড্রাইভারই তাকে ঠিক করে দেয় যে কোথায় নিয়ে যাবে, যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই হিসেবে আর একটু তারা এগিয়ে যায়। সেটা দেখেছে প্রিয়াংশু। এবার প্রিয়াংশুর মনটা একটু খারাপ হয়ে গেছে, ছোট অবভিয়াসলি, মানে তখন তো খুব বড় বয়স তার নয়, তার মনটা একটু খারাপ হয়ে গেছে যে এতক্ষণ ধরে সবাই একসাথে এলাম, হই হুল্লোড় করলাম, এবার আমরা একা থাকবো। তারপরে সে তার রুমে যায়, রুমে গিয়ে খাবার দাবারের জন্য, মানে সকাল কি যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছে আর কি, তো লাঞ্চ করার সময় হয়ে গেছে। তো লাঞ্চ করার জন্য সবাই আসে, লাঞ্চ টাঞ্চ করছে, তার মন মরা, মানে তার তখন বাবা, মানে তার যে বাবা, সে তাকে জিজ্ঞেস করে কি রে, কি হলো, মানে তুই এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? তখন প্রিয়াংশু বলছে আমার কিছু হয়নি, মানে তখন থেকেই সে আর কি নিজের মধ্যে থাকতেই পছন্দ করতো। তো সে বললো না না, আবার কিছু হয়নি, কোনো ব্যাপার না, কি করবে বলো এখন, এরপরে খেয়ে নি আগে, মানে ওরকম বলে কাটিয়ে দিল আর কি কথাটা। তো তার মা তো বুঝতেই পেরেছে যে কি কারণ, তো তার বাবা ওর বাবাকে ইশারা করে বলেছে, মানে ওই বোঝে না চোখের সামনে ইশারা করাটা, বুঝেছে ওই চলে গেছে, ওরম ওরম ভাবে আর কি একটা। তো বুঝতে পেরেছে, এবার বুঝে কি বল, কিছু বলার নেই। তো এবার তারা খেয়ে দেয় নেয়, এবার অনেকটা জার্নি তাদের জন্য, তো তারা ভাবলো যে রেস্ট নিই, আর সিকিমের যে মেনলি ম্যাল রোড যেটা, ওইখানে গিয়ে তারা ঘুরবে আর একটু খাবে দাবে আর কি ওই দিনকে। ওই সময়টাও না, মানে আমরা যতটা জানি যে সিকিমের গ্যাংটক ম্যাল রোড যেটা, ওটা কিন্তু পুরোপুরি মনে হয় আমরা আউট অফ কান্ট্রি চলে গেছি, এমন দেখতে লাগে জায়গাটার যে ফিলিং। তো তাদেরও সেটা ওরকম হচ্ছিল যে মন খারাপ, প্রিয়াংশুর ওই সব কিছু কিন্তু তখন কেটে হাওয়া। সে গিয়ে দেখতে পায় একটা ট্রাক, খেলনা ট্রাক। এবার সে বায়না করে যে আমি খেলনা ট্রাক কিনবো। এবার তার বাবা বলছে আজকে সবে মাত্র এলাম, তুই যদি এখনই জিনিস কিনে বসে থাকিস, এরপরে যদি আরও কিছু ভালো লাগে তখন ওটা কিনবি কীভাবে? তাও সে জোরজার করে যে কিনবো, তখন একটু বকাঝকা দিয়ে তাকে বলে না এখন কিনতে হবে না। এবার তাদেরও একটা বাজেটের ব্যাপার ছিল যে কত আর খরচা করবে, আর ওই সময় কিন্তু আমরা জানতাম যে আজকের মতো ইউপিআই তো চলতো না, যে আমাদের হিসাব থাকতো না, এখন ক্যাশে সব খরচা হতো, আর ক্যাশটাই বেশি ইউজ করা হতো, ঘুরতে গেলে আমরা ক্যাশই নিয়ে যেতাম। তো সেরকমই তারা ওই আর কি বেশি খরচা করতে চাইছিল না, তখন রিপেয়ার ছিলই না। ওইটাই তো আমি বলছি, মানে তখন ক্যাশে হতো তো সব ক্যালকুলেশন মাথায় থাকতো, এখনের মতো আমরা বেহিসেবি খরচা করতাম না। তো এবার যেহেতু সে এবার একটুখানি কান্নাকাটি, কাঁদো কাঁদো চোখ, সে জানতো যে কেঁদে কোনো লাভ নেই, তাও মানে সে দেখানোর চেষ্টা করছিল। সে তো এবার তার পিওভি আমাদেরকে জানিয়ে সে দেখানোর চেষ্টা করছিল তার ফ্যামিলিকে যে সে খুব আপসেট, সে খুব দুঃখী যে তাকে খেলনাটা কিনে দেওয়া হয়নি, কিন্তু সে জানতো যে তাকে কিনে দেওয়া হবে যদি সে এরকম নাটক করতে থাকে। তো সেরকম সে নাটক কন্টিনিউ রাখলো। এবার তার সব থেকে পছন্দের যে খাবার সেটা হচ্ছে, অনেকে হয়তো আপনারা ভেজ হতে পারেন বাট আমরা ভেজ নই, তো সেও ভেজ ছিল না, সে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসতো। আচ্ছা। আর তার সাথে যদি আইসক্রিম কম্বো হয়ে যায় তার, মানে তাকে আর কিচ্ছু দিতে হবে না, তাকে অনেক সময় বাড়িতে পড়তে বসানো হতো, চিকেন পকোড়া খাওয়ানো হবে এই বলে। তো সেরকম ওখানে গিয়ে অফার করা হয় চিকেন পকোড়া। সে জানতো যে সে যদি ওখানে চিকেন পকোড়াটা খেয়ে নেয় তাহলে তার যে মেন প্ল্যান ট্রাকটা কেনার, সেটা বেচতে যাবে। তো সে চিকেন পকোড়াটাকেও না বলে দেয়, আর ওই না বলাতে তার বাবা মা শখ হয়ে যায় যে চিকেন পকোড়া খাবে না। ওই সময় তাকে কিনে দেয় ইভেনচুয়ালি, তারপরে গিয়ে সে চিকেন পকোড়া আইসক্রিম দুটোই খায়। তো এখনো অবধি আমার মনে হয় আপনারা ভয় পাননি, কিন্তু এইবার ধীরে ধীরে আমার মনে হয় যে আপনাদেরও একটুখানি লাইটটাই জ্বালিয়ে নেওয়া উচিত, কারণ আমি যখন পড়ছিলাম ঘটনাটা আমার নিজের গায়ে কাটা কাটা দিয়ে উঠেছিল, সত্যি কথা বলতে গেলে। তো তারা এবার ফিরছে। মেনলি যদি আমরা ম্যাল রোডটাকে দেখি, ম্যাল রোডের দুটো, মানে একদিক থেকে এন্ট্রেন্স, মানে দুদিক থেকে এন্টার করা যায়, বাট একটা দিক থেকে বেরোলে না হঠাৎ করে ডাউন স্লোপ এসে একটা মানে ইউটার্ন টাইপের আছে, আর রাস্তাটা পুরো পাহাড়ের উপরের দিকে উঠে যায়, আর সেখানে সব
ট্যাক্সি অটোগুলো দাঁড়িয়ে থাকে। এবার জানি না এখন যদি রাস্তাটা চেঞ্জ হয়ে গিয়ে থাকে, বাট সে ওরকমভাবে আমাদেরকে বলেছে। তো সেই যে ডাউন স্লোপটা এসে মানে ইউটার্ন নিয়ে যে রাস্তাটা পাহাড়ের দিকে উঠে যাচ্ছে, তখন খুব বেশি রাত হয়নি, ওই 10টার দিকে বাজে, কিন্তু সিকিম মানে ওই একটুখানি লেট নাইটই বলা যায়। এবার তারা গেছেই এত লেট করে, তো তারা ঘুরেছে, এনজয় করেছে। তারপর এত ড্রামাতেও অত মানে সময় গেছে। তো ওখানে কি হয়, লেট হয়ে যায়, আর মাত্র একটাই গাড়ি ছিল, অল্টো গাড়ি, যেটা ওখানে দাঁড়িয়েছিল। আর ওটা দেখে মনে হচ্ছিল না যে ওটা ট্যাক্সি, মানে ওটাকে যে ভাড়া করা যাবে সেটা মনে হচ্ছিল না। এবার প্রিয়াংশুর বাবা তো মানে খুব টেনশনে, যে মানে ওখান থেকে তাও মোটামুটি 15 থেকে 20 মিনিটের রাস্তা গাড়িতে, তো মানে কীভাবে যাবে সে ওখানে। এবার যেরকম আমি বলেছিলাম তাদের বাজেট কম ছিল, তো একদম ম্যাল রোডের সামনে কোনো মানে হোমস্টে নেওয়া বা রুম নেওয়া তাদের পক্ষে পসিবল হয়নি। সেই ফ্যামিলিটা সে জানতে পেরেছিল ওই ড্রাইভারের থেকে পরে, কারণ ওই ড্রাইভারটা হচ্ছে ওই ওনার যে হোটেল দুটো মানে ওই হয় না যে গাইড যারা লোককে ডেকে ডেকে নিয়ে আসে, সেই রকমই ওই লোকটাও। তো সেই ড্রাইভারের সাথে তার দেখা হয়, তো তাকে যখন জিজ্ঞেস করা কোথায় গেছে, ওরা বলেছে ওই ম্যাল রোডের দিকেই কোথাও একটা রয়েছে মানে গ্যাংটকে। তো এবার হচ্ছে ওখান থেকে 10-15 মিনিটের রাস্তা, ওখানে অনেকগুলো পাহাড় আছে। গ্যাংটকের যে পাহাড়টা, ওটার আশেপাশে দুটো পাহাড় আছে, একটা রুমটেক আর একটার নাম সে বলেনি। তো তাদের যে পাহাড়টা ছিল ওটা রুমটেকের পাহাড় ছিল। আচ্ছা, এইবার কোইন্সিডেন্টলি আমরাও ওই পাহাড়েই একবার গেছিলাম, আমার মা ওই ঘটনাটা শুনিয়েছে, যেটা রুমটেকের পাহাড়ি। তো আমি অ্যাকচুয়ালি রুমটেকের যে পাহাড়টা ওটা সম্বন্ধে আমার আইডিয়া আছে, কিন্তু আমরা অত আগে যাইনি। আমরা যখন গেছিলাম তখন রাস্তা তৈরি হচ্ছিল, মানে রুমটেকের যে পাহাড়ের রাস্তাটা তখন তৈরি হচ্ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। আই থিঙ্ক 2017 বা 15 মনে নেই আমার এক্স্যাক্টলি ডেট, ওই সময় গেছি, এটা তারও আগের ঘটনা। তো তারা ওই পাহাড় মানে তারা রুমটেকে ছিল, আর রুমটেকের মধ্যে না মানে যেরকম গ্যাংটক বা আমরা দার্জিলিং কার্শিয়াং এইসব জায়গাগুলো দেখি, যে আশেপাশে অনেক মানে হোটেল পাওয়া যায়। এবার আমরা কার্শিয়াং গেছিলাম, সেটা আমাদের আলাদা পারপাস ছিল, ওই জন্য আমরা একটা এমন জায়গা এমন হোমস্টে খুঁজেছি এটা একদম জঙ্গলের মাঝে, কিন্তু এমনিতে তো আশেপাশেই রয়েছে সব হোমস্টেগুলো। কিন্তু রুমটেকের পাহাড়ে এরকম হয় না, যেরকম আমরা দেখি গ্রামে হয় যে একটা বাড়ি, তারপর অনেক দূর গিয়ে আরেকটা বাড়ি। রুমটেকের পাহাড়টা ওরকম। আচ্ছা, ওখানে যখন তখন জঙ্গলি পশু বেরিয়ে আসে, আবার ওখানে সাপটাপেরও ভয় আছে। তো তারা ওখানে গাড়ি ছাড়া যেতে পারবে না, ইম্পসিবল। মানে ওখানে না লাইট আছে না কিছু, রাস্তা দিয়ে যাওয়াটা সম্ভব নয়। যদিও হোমস্টের লোককে বলে এসেছিল সে যে আমাদের আসতে একটু লেট হবে, তো মানে ওটা নিয়ে টেনশন নেই যে সে রুম খুলবে না বা এরকম কিছু। তারপরে তারা অনেকক্ষণ মানে মোটামুটি অনেকক্ষণ মানে কি 3-4 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকে। আর ওই রকম ফাঁকা একটা জায়গায় ইউটার্ন যেখানে গাড়ি ঠাড়ি দাঁড়ায়, সেখানে একজন এতক্ষণ দাঁড়িয়ে থাকা মানে বুঝেই যাবে লোকে যে সে কেন দাঁড়িয়ে আছে। সেরকমই অল্টো লোকটা এসে তাকে জিজ্ঞেস করে যে আপনারা কি কোথাও যাবেন বলে দাঁড়িয়ে আছেন, আপনারা কি গাড়ি যান? বলছে হ্যাঁ আমাদের গাড়ির দরকার, এখানে তো আমরা ক্যাব দেখতে পাচ্ছি না। বলছে আমার এটা ক্যাবই, মানে আমার এখনও ওই রকমভাবে মডিফাই করা হয়নি, মানে গাড়ির কালার চেঞ্জ করানো হয়নি, কিন্তু আমিও কাজ শুরু করেছি ক্যাবের, তো আপনারা যদি চান আমার সাথে যেতে পারেন। এসছিল তারা ওখান থেকে 300 টাকায়, 20 মিনিটের রাস্তা, ওখানে একটু দাম বেশি যেহেতু পাহাড়ি জায়গা। 300 টাকায় তারা এসেছিলো, কিন্তু যাওয়ার সময় তাদের মোটামুটি 650 টাকা পড়ে। আচ্ছা, এবার কিছু করার নেই, ওখানে তারা ফেসে গেছে। তো ওই টাকা দিয়ে মানে গাড়িতে ওঠে কনস্ট্যান্ট। এবার প্রিয়াংশুর মা তার সাথে মানে প্রিয়াংশুকে বকতে থাকে যে ওর জন্য লেট হলো, ওর জন্য লেট হলো না, ওর জন্য মানে এত টাকা খরচা হয়ে গেলো। যে প্রথম কথা তুই এত বায়না করিস সব কিছুতে, একটা খেলনাটাও কিনে দিয়েছে, তারপরে আবার ওখানে ডবলের থেকে বেশি দাম লেগে গেল। সব মিলিয়ে ওর বাবা তো আর কিছু বলতো না, মানে ওর মাই ওকে বকাঝকা করতো। রাগ হয়েছে কোথাও একটা বার করতে হবে, তো প্রিয়াংশুই ছিল সে যার উপরে রাগটা বেরিয়েছিল ওই সময়। তারা হোমস্টের কাছে পৌঁছয়। হোমস্টের কাছে পৌঁছতে দেখে যে হোমস্টের পুরো লাইট টাইট বন্ধ, শুধু ওই রিসেপশনের লাইট জ্বলছে। এইবার হোমস্টেতে এন্ট্রি করার জায়গাটা আমি বলি, রুমটেকের পাহাড়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা নদী পার করেই হোমস্টেতে ঢুকতে হয়। মানে নদী মানে বিশাল বড় নদী নয়, একটা নালা টাইপের, কিন্তু বেশ ভালো স্পিডেই জল বয় ওখানে।
তার উপরে কিছু পাটে লাগানো থাকে বা কোথাও কোথাও পাথর দেওয়া থাকে। তো সেরকমই তাদের ইয়েটাতেও ছিল। মানে আমি বলছি 2015-16 কথা, তখনও ওরকম। আর তারা গেছে 2010-11-তে, তখন তো আরও খারাপ অবস্থা ছিল বোধহয়। তো সেরকমই তারা ওইখান থেকে পার হয়ে যাবে। যাওয়ার সময় প্রিয়াংশুর মা যখন হেঁটে ওই নদীটা পার করছে, সে ফিল করেছিল যেন বাদিক থেকে কি একটা ছাওয়ার মতো চলে গেল তার লেফট সাইড থেকে। প্রিয়াংশুর কিন্তু ওই রকম লাগেনি, কিন্তু প্রিয়াংশুর অন্ধকারে ভয় লাগছিল বলে প্রিয়াংশুর গা কাটা কাটা দিচ্ছিল। সেটা প্রিয়াংশু বলেছে, মানে হয়তো ওই কারণে হতে পারে। তারপরে তারা রুমে যায়। রুমে গিয়ে যখন তার মা তার বাবার সাথে কথা বলছিল, প্রিয়াংশু শুনতে পায় যে হ্যাঁ, ওই জায়গাটাতেই তার গায়ে কাটা কাটা দিয়েছিল, কিন্তু তার অন্ধকার দেখে ভয় লাগছিল। এবার যেহেতু তারা মোটামুটি খাবার দাবার খেয়েই এসছে, তো খাবার দাবারের কোনো অসুবিধা ছিল না। কিন্তু রিসেপশনে যিনি ছিলেন তিনি তাদেরকে বললেন যে এখন তো অনেক রাত, আজকে হয়ে গেছে, ঠিক আছে, কালকে থেকে একটু তাড়াতাড়ি আসবেন, কারণ জায়গাটা মানে বন্য প্রাণীও তো বেরোয় অনেক সময়, সেফ নয়। যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো, কারণ লোকজন একদম কমে যায়। যদি কোনো রকম কিছু হয় তাহলে কিন্তু আপনারা মানে ওই হেল্পটুকুও পাবেন না। তো তার জন্য তাড়াতাড়ি আসবেন, মানে একদম সিধা মুখের উপরে এটা জানিয়ে দেন। আর পাহাড়ের লোকেদের মধ্যে না অত খোশ প্যাচ থাকে না, তারা যা বলে ডাইরেক্টলি বলে। তারা যে রাগ করে বলে এরকম নয়, তারা ভালো চায় বলে বলে, সেরকমই তাদেরকে বলে। এইবার তারা রুমের মধ্যে রয়েছে। ওই হোমস্টেতে আরেকটা ফ্যামিলিও ছিল, যেই ফ্যামিলি অলরেডি মানে আগেতে মানে ওই ফ্যামিলির সাথে অত কথাবার্তা হয়নি, কিন্তু আরেকটা ফ্যামিলির আওয়াজ পাওয়া যায় তো যে সেরকমই, কিন্তু হই হুল্লোড় হচ্ছিল বেশ, মানে তাদের থেকে অনেক বেশি লোকই ওখানে ছিল। এবার সেখানে তো তাদের মনে ভয়ে বলে কিছু ওখানে আসেইনি, কারণ এত লোক রয়েছে তো ভয় কিসে। ঠিক তখন রাত 1-1:30 বাজে, তখনও ঘুম আসছে না। এবার হঠাৎ করে প্রথম দিন তো একটা নতুন জায়গাতে গেলে অনেক সময় ঘুম আসে না, এটা প্রিয়াংশুর মা বলে। প্রিয়াংশু জিজ্ঞেস করেছিল তার মাকে যে আমার ঘুম আসছে না কেন। বলছে এটা যে নতুন জায়গা তো ওই জন্য তো ঘুম আসছে না, চলে আসবে, তুই চোখটা বন্ধ কর, ঘুম চলে আসবে। প্রিয়াংশু চোখ বন্ধ করে রয়েছে। চোখ বন্ধ করাতেই মানে ওই যে সাইড দিয়ে হই হুল্লোড়ের একটু আধটু আওয়াজ আসছিল, চোখটা বন্ধ করলো আর কোনো আওয়াজ সে পায়নি। মানে হঠাৎ করেই যেন সব কিছু মানে স্তব্ধ হয়ে গেল ব্যাপারটা। তার যে ওই স্তব্ধতা, ওটা এতটাই বেশি বলতে গেলে শূন্য লাগছিল ব্যাপারটা, তার দম বন্ধ হয়ে আসছিল এই শূন্যতার মধ্যে। সে হঠাৎ করে চোখ খোলে, চোখ খুলে দেখে একদম গভীর অন্ধকার। তাদের যে নাইট ল্যাম্পটা জ্বলছিল ওটাও জ্বলছে না। আর সে তার ডান দিকে হাত দিয়ে আর বাঁ দিকে হাত দিয়ে তার বাবা মাকে ফিল করতে পারছে না বিছানায়, যে মনে হচ্ছে যেন বিছানাটা খালি। সে খুব ভয় পায়। ভয় পেয়ে প্রথমে কোনো আওয়াজ তার বেরোয় না, মানে সে শক হয়ে গেছিলো যে এটা কী হলো। হয় না অনেক সময় হাত দিয়ে এলেও আমরা খুঁজি, এত জোরে দাপড়া দাপড়ি করাতে তার মা তাকে ডাকে, কী রে কী হলো। তখন সে চোখ খোলে। সে যেন তার চোখ বন্ধ করাতে এমন মানে হঠাৎ করেই এমন নিদ্রায় চলে গেছিল কিছু সেকেন্ডসের মধ্যে, যে সে স্বপ্নের মধ্যে এত কিছু দেখে ফেলে। তার মা বলছে এই তো তুই চোখ খুলে আমার সাথে কথা বলছিস, এখন হঠাৎ করে তোর কী হলো। বলছে মা আমি এরকম দেখেছি। বলছে এই তো কিছু মিনিটও হয়নি বোধহয়, তুই চোখটা বন্ধ করলি, এই মাত্র কথা বললি, তোর এর মধ্যে এত কি হয়ে গেল। প্রিয়াংশুও বুঝতে পারে না, তার বাবা বলে অনেক দখল হয়েছে তো, আর তার মধ্যে এত রাস্তা এসছে, তুমিও আগে বকাঝকা করেছো, ওই জন্য হয়তো এরকম হচ্ছে, ঠিক হয়ে যাবে, আজকে ঘুমিয়ে পড়ুক, কালকে ঠিক হয়ে যাবে। তো সেই ভেবে তারা সবাই মানে মোটামুটি ঘুমিয়ে পড়ে। তো মানে ঘুমের মধ্যে আর কিছু অসুবিধা হয়নি। কিন্তু পরের দিন জানা যায় সকালবেলা উঠে যে প্রিয়াংশু তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার মার কেন জানি না প্রত্যেকটা টাইম সারা রাত সে তার বাবাকে বলেছে যে আমার মনে হচ্ছে আমার সাইড দিয়ে কেউ একজন হাঁটছে খাটের পাশ দিয়ে। আর সেটাও সেই ছায়ার মতন, যেই ছায়াটা সে নদী পার করার সময় দেখেছে। প্রিয়াংশু বিশ্বাস করেনি বললেই চলে। মানে প্রিয়াংশু ভীতুও, আবার বলে না যে ও বাবা মা দেখেছে তো কী হয়েছে, মানে ওরকম একটা টাইপের ছেলে, একটু ডানপিটে ছিল, এখন জানি না। সে বলেছিল যে আমি ছিলাম ডানপিটে টাইপের। তো এই সব ঘটনা চলতে থাকে। তার বাবাকে দেখে বুঝতে পারে তার বাবারও ঘুম হয়নি, যেহেতু তার মা বারে বারে ডেকেছে ভয়তে।
তো পরের দিন তারা ডিসাইড করে যে মানে যেগুলো ঘোরার আর কি, ঘুরতে ঘুরতে যাবে ওদিনকে নাথুলা বা 0 পয়েন্ট ওগুলোর কোনো প্ল্যান ছিল না। ওরা কয়েকটা মনেস্ট্রি দেখতে যাবে ভেবেছিল, মানে যদিও রাস্তাটা একই, কিন্তু তারা একসাথে সব জায়গায় যেতে চায়নি। 6 দিনের যেহেতু তারা প্ল্যান করেছে, প্ল্যানটা তাদের ছিল যে তারা একটুখানি এই শহরের জঞ্জাট থেকে বেরিয়ে গিয়ে একটু শান্ত টাইম কাটাবে। মানে এটা তাদের বাবা মায়ের প্ল্যান ছিল, আর তার তো প্ল্যান ছিল যে আমি ঘুরবো আর কি, সেরকম। তো তার মা এই জিনিসটা কনস্ট্যান্ট বলতে থাকে যখনই মানে মনেস্ট্রিতে যখন ঢোকেছে, তার মা যখন মনেস্ট্রিতে ঢোকে ওখানে 3জন মঙ্ক ছিলেন। আচ্ছা, মানে 2জনকে দেখে মনে হচ্ছিল যারা শিষ্য, আর একজন গুরু। গুরু যিনি আর কি প্রপার বসে তাদের সাথে কিছু শেয়ার করছে, মানে তাদের ভাষাটা সে বুঝতে পারেনি যে কী কথা হচ্ছে। সেই মঙ্ক কেন জানি না হঠাৎ করে তার মায়ের দিকে তাকায়, তার মায়ের দিকে তাকিয়ে বলে, মানে কিছু বলে তো নি, হাত দিয়ে ডেকেছে যে আসো এদিকে। তো তার বাবা, সে আর মানে প্রিয়াংশু, সেও যায় আর তার মাও যায়। মঙ্ক কিছু একটা বলে যেটা তারা বুঝতে পারে না, কিন্তু এইটা বুঝতে পারে যে তার মুখটা খুব মানে চিন্তায় ভরা আর কি। তো তারা তো বুঝতে পারেনি এবার কি করবে। তাদের মধ্যে একটা শিষ্য যে একটুখানি ভাঙাচোরা হিন্দি জানে, তো সে বলে যে হাফ করতে হো, এইরকম টাইপের হিন্দিতে সে জানায় যে আমাদের যে গুরু, তার মনে হচ্ছে যে আপনি একটুখানি চিন্তিত, আর আপনার আজকে এখানে আমাদের সাথে দুপুরবেলার যে আমরা প্রেয়ার করি সেখানে থাকা উচিত। আচ্ছা, তো তারা সকালবেলায় গিয়েছিল, মানে খুব বেশি সময় লাগতো না, 12টা ওরকম হয়ে গেছিলো, আর কিছুক্ষণ বাদে প্রেয়ার শুরু হওয়ার কথা ছিল। তো তারা মানে তার বাবা, মানে প্রিয়াংশুর বাবা তো বুঝতে পারে যে হ্যাঁ ও তো চিন্তিত, বসে থাকি কী আছে, এরকম আবার রাত্রিবেলা ভয় পাবে। তো এরকম ধীরে ধীরে আর একটা বাচ্চা আর একজন এসছে, এরকমভাবে যদি ভয় পায় তাহলে তো প্রিয়াংশুও ভয় পেয়ে যায়। বললো ঠিক আছে আমরা বসে যাবো, কোনো তাড়া নেই, কাল জন্য 6 দিনের জন্য গেছিলো, ঠিক আছে। তো তারা প্রেয়ারে বসে ওরা কিছু বুঝতে তো পারে না ওয়ার্ডিংস কি, বাট একটা ফিল আছে ওখানে, যে একটা মিউজিক আছে, ওইটাই না ভেতরটাকে খুব শান্ত করে দেয়। যেখানে প্রিয়াংশু আর তার বাবা শান্ত হচ্ছিল, সেই জায়গাতেই তার মায়ের যেন টেনশন বেড়ে চলেছিল ওই মিউজিক বা ওই পুরো সিচুয়েশনের সাথে। তারপরে তার মা তার বাবাকে বলে যে আমার শরীর খুব খারাপ লাগে, চলো এখন মানে যাই। তখন তার বাবা বলছে আর একটুখানি একটু সময় বসো। তখন প্রিয়াংশুর মা তার বাবাকে বলে যে না না আমার প্রবলেম হয়েছে। এবার মেয়েদের বা মহিলাদের প্রবলেম তো অনেক রকমের হয়, তো প্রিয়াংশুর বাবা বুঝতে পারে। প্রিয়াংশুর বাবা ঠিক আছে চলো, যখন প্রবলেম হয়েছে চলে গেছে তারা, মানে যে এই গাড়িটাকে বুক করেছিল ওই গাড়ির লোকটার সাথেই তাকে বলে চলে গেছে। তখন প্রিয়াংশু শীতে যাওয়ার সময় পেছন ঘুরে দেখে, আর যিনি গুরু মঙ্ক ছিলেন তিনিও তখন এরকম পেছন দিকে ঘুরে খুব চিন্তায় তার দিকে, মানে তারা যে চলে যাচ্ছে তার দিকে তাকিয়েছিল। প্রিয়াংশু বুঝতে পেরেছিল যে সে খুব একটা পছন্দ করেনি তাদের এখান থেকে চলে যাওয়াটা, বা পছন্দ করেনি ওয়ার্ডটা কতটা ভালো হবে জানি না, মানে হয়তো সে একটা দ্বিধাবোধ করছিল যে ও কেন চলে যাচ্ছে মাঝখান থেকে। সেই টেনশনটা যতই হোক, এবার তার বয়স তো বেশি নয়, তার কোনো কথাই ওই সময় চলতো না। তো তার যেহেতু মায়ের শরীর খারাপ, তো সে তখন চলে যায়। এবার সে তাদের হোমস্টেতে পৌঁছায়, আবার সে অনেকক্ষণের সময়, প্রায় মোটামুটি 1 ঘন্টা লেগে যায় তাদের ওখান থেকে পৌঁছেই সে তার যে মা, সে ওয়াশরুম চলে যায় খুব তাড়াতাড়ি, আর ওয়াশরুমে ভেতরে ঢুকে মোটামুটি তাদের মানে তার 5-6 মিনিট হয়েছে আর সে ফ্রেশ হচ্ছে, হঠাৎ করে বাথরুমের মধ্যে সে চিল্লে ওঠে খুব জোর। আচ্ছা, মানে বাবাকে বলে এরকম একটা চিল্লে ওঠে। তখন প্রিয়াংশুর বাবা গিয়ে তাকে কি হলো, খোলো গেট খোলো। এবার যতই হোক ওটা তো বাড়ি নয় যে গেট ফেট ভেঙে দেবে, গেট খোলো বলে অনেকবার বলেছে। তারপরে গেট খুলেছে ওর মা, গেটটা খুলেই সবার প্রথমে তার বাবা দেখে যে তার মায়ের মুখটা পুরো লাল হয়ে গেছে, মানে পুরো লাল, মানে হয় না যে রক্ত টাইপের লেগে গেলে সেরকম। প্রিয়াংশু দেখেই খুব ভয় পেয়ে গেছে যে এটা কি হয়েছে। তারপরে ইভেনচুয়ালি বোঝা যায় যে তার মা যে সিঁদুর পড়েছিল, সেই সিঁদুরটা জলের সাথে মিক্স হয়ে সেটা পুরো মুখে ছড়িয়ে যায়, যার জন্যে তার মা এমনিতেই টেনশনে ছিল, আয়নাতে নিজেকে দেখে আরও ভয় পেয়ে গেছে।
এইবার তার বাবা তার মাকে খুব বকাঝকা করে যে তোমার কি হয়েছে, তুমি এখানে ঘুরতে এসছো নাকি এরকম ভয় পেতে এসছো, তোমার অসুবিধাটা কি। এবার তাদের মধ্যে একটা মোটামুটি ঝামেলার মাহল ক্রিয়েট হয়ে যায়। তার মধ্যে ওইটাকে শান্ত করার জন্যে ছোটবেলায় আমরা বেশি তো কিছু করতে পারতাম না, আমরা বলতাম খিদে পেয়েছে এবার কিছু একটা করবো। সেরকম করে প্রিয়াংশু বলছে আমার এখন খিদে পেয়েছে, খেতে যাবো চলো। যাই হোক, তখন ঝামেলাটা ঠিক হয়, তারা খেতে যাওয়ার জন্য নিচে যায়। তখন মানে ওই সময়তে তার যে হোমস্টের মালিকটা, সে হঠাৎ করেই ফোনে, মানে হঠাৎ করেই সে ফোনে কথা বলছিল, আর সেই আওয়াজটা হঠাৎ করে তাদের এখানে আসে। বলছে হিন্দিতেই বলছে যে হ্যাঁ আমি শুনলাম, তা কি হলো ওই ছেলেটা। অপোজিট সাইড থেকে কিছু কথা আছে সেটা তারা শুনতে পায়, যে বাবা খুব খারাপ লাগলো শুনে, এই দেখলাম আমি পরশু দিনকে এই ছেলেটাকে, সেইভাবে চলে যাবে বুঝতেই পারিনি। তখন এবার ওই ওই সব শুনে তো আর ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারবে না। তার বাবার সিক্স সেন্স নাকি খুব ভালো, মানে প্রিয়াংশু আমাদেরকে জানিয়েছেন। আর তার বাবা মোটামুটি 2-2-4 করে কিছু একটা নিজের মাথাতেই সে একটা ঘটনা বানিয়ে ফেলেছে। তো সে পরে মানে সে যেহেতু তার বউয়ের সঙ্গে মানে প্রিয়াংশুর মায়ের সামনে সেই জিনিসটা বলতে চায়নি, তার জন্য সে বলেছে এখন মানে আমরা খাওয়া হয়ে গেলে আমরা এবার একটু বেরোবো, বাইরে যাবো, ঘুরবো। বেরিয়েছে, এবার ঘুরবে কোথায়, নদীটা পারবো না, ওটা তো পুরো খালি জায়গা। তো ওখানে কিছু কিছু দূরে দূরে বসার জায়গা থাকে। ওই সময় ছিল, আমরা যখন গেছিলাম তখন ছিল না, কিন্তু যেই সময়ের ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তখন বললো কিছু কিছু দূরে গিয়ে লোহার বসার জায়গা থাকে, যে ওই পাহাড় থেকে বসে গ্যাংটক দেখা যায়। মানে অনেকে এই পাহাড়ে থেকেও ওই সৌন্দর্যটাকে ফিল করতে যায়। সেরকমই তাদের রুমের থেকেও রাত্রিবেলায় গ্যাংটকটা পুরো তারার মানে তারায় ভরা আকাশ যেরকম লাগে সেরকম দেখতে লাগে। তো তারা সেইটাও এনজয় করেছে। সেটা আগের দিনের কথা আমি বলছিলাম, এবার আমি ওই দিনে আসি। তো ওই দিনে তারা বলে, তার বাবা বলে চলো আমরা একটু বেরোই, খাওয়া দাওয়া হয়েছে যখন একটু হেঁটে হেঁটে আসি, হাওয়া লাগে না, বলে হাওয়া খেয়ে আসি। খেয়ে যখন আবার তারা বেরোয়, ওই সময়তেই তার বাবার তখন ফিল হয় ওই নদীটা পার করার সময় যে কিছু তো একটা চেঞ্জ হচ্ছে নদীটা পার করার সময়। মানে বাতাসের মধ্যে একটা হয় না যে, মানে আমি জানি না এটাকে কীভাবে বোঝাবো, সেও আমাদেরকে বোঝাতে পারেনি, সেও এইভাবেই বলেছে যে বাতাসের মধ্যে যেন কিছু একটা চেঞ্জ, কিছু পরিবর্তন তারা বুঝতে পারে, আর সেটা খুব ভারী লাগে তার বাবারও। কিন্তু এই যে ঘটনাগুলো তার বাবা তখন তাদেরকে বলেন, তো তখন সে বুঝতে পারে যে কিছু তো আছে যার জন্য ভয় পাচ্ছে, এমনি এমনি নয়। আর মানে সে অনেক রেগে ঠেগে গিয়ে পাগল ঠাগলও বলে দিয়েছিল তার ওয়াইফকে, মানে প্রিয়াংশুর মাকে। তো তার জন্য সে ভাবলো যে কিছু একটা ভালো প্ল্যান করা যায়, যেহেতু এবার যেটা আছে সেটাকে তো সে তাড়াতে পারবে না, কিন্তু যেটা ভুল করে ফেলেছে, যেটা বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে যে না সেই কিছু সত্যিই ফিল করছিল। এবার তার বাবা মায়ের মধ্যে বেশ ভালো বন্ডিং আর কি বলতে গেলে। তো কিছু একটা করে একটু ভালো প্ল্যান করি যে তাকে মানানোর জন্য আর কি মেনলি। এবার তাদের যতটুকু বাজেট ছিল সেই বাজেটের মধ্যে সে তার রিসেপশনিস্টকে তখন মানে তাকে আর মাকে, মানে প্রিয়াংশুকে আর তার মাকে সে বাইরে বসিয়ে দিয়ে সে যায়, বলছে আমি একটা জলের বোতল নিয়ে আসছি তারা। সেটা তারা পরে জানতে পারি এই সব ঘটনাগুলো, মানে আমি একসাথে বলছি যাতে সুবিধা হয় বুঝতে। তো সে যায় গিয়ে রিসেপশনিস্টকে ওইটুকুনি টাইমের মধ্যে বলে যে আপনাদের কাছে যে ওই সাদা কাপড়গুলো থাকে যেগুলো দিয়ে আপনারা মানে সম্বোধন করলেন আমাকে, মানে তাদেরকে তো করেছিলেন সম্বোধন, সেই কাপড় দিয়ে কি আপনারা আমাদের ঘরটাকে একটু সাজাতে পারবেন? ওটার জন্য যতটুকু লাগবে আমরা দিয়ে দেবো। এবার খুব একটা বেশি খরচা ছিল না, কারণ যেহেতু তাদের কাছে ছিলই, আর ওটা নষ্ট হতো না, তারা আবার ফেরতও পেয়ে যেত। সাজিয়ে ঠাজিয়ে বললো আপনাদের কাছে কি কেক টাইপের কিছু রয়েছে যদি থাকে? বলছে না আমাদের কাছে কেক টাইপের তো কিছু নেই, কিন্তু আমরা এখানে মিষ্টি রাখি। মানে তারা যদিও বা খুব একটা মিষ্টি খায় না, কিন্তু যেহেতু আমাদের কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বহুত লোকেরা যায়, তো তারা মিষ্টি রাখে। এবার মিষ্টির মধ্যেও তাদের কাছে ওই ছানা থাকে না, যে ছানার কেক যেটাকে বলে, তো ছানার কেক টাইপের একটা পিস তাদের কাছে ছিল, মানে পুরো কেকটা ছিল না। তো সেটা দিয়ে তারা প্ল্যান করেছে। আর ততক্ষণের মধ্যে বলছে যে আমি মোটামুটি 2 ঘন্টা ওদেরকে বাইরে রাখছি, তার মধ্যে আপনারা গিয়ে আমাদের রুমটাকে ওরমভাবে সাজিয়ে। এবার সেরকমই রুমটাকে তারা মানে সাজিয়ে ফেলেছে। 2 ঘন্টা তারা ওখানে বসেছিল, মোটামুটি ভালো সময়।
এবার যেহেতু বিকেলবেলা, তো ওখান থেকে কি হয় যে ওখানে যারা ফেরে আর কি, পাহাড় থেকে অনেকে কাজ করে ফেরে, যারা উপরে হোমস্টে তৈরি হয় তাদের সাথে তারা কথা বলে, মানে যেহেতু তাদের কাছে অনেক সময়, তারা এরকমভাবে এঙ্গেজ করে লোকেদের সাথে তারা কাটানোর চেষ্টা করে। আর ওখান থেকে একটুখানি নিচের দিকে নেমে এসেই তাদের একটা দোকান ছিল, মানে ওই একটাই দোকান ছিল ওই পুরো রাস্তায়, যেখানে চা, ম্যাগি এসব পাওয়া যেত আর কি। তো সেখানে বসে তারা একটু আধটু স্ন্যাক্স খায়, আর ওখানে বসে একটুখানি গল্পও করে ওই দোকানদারের সাথে। ওই দোকানদারের সাথে গল্প করতে গিয়ে ওখানে তার মা আর প্রিয়াংশু, মানে যেহেতু ওর বাবা দুয়ে চার আগেই করে ফেলেছিল, তার মা আর প্রিয়াংশু জানতে পারে যে আগের দিন ঠিক রাত্রিবেলাতেই একজনের পা ফসকে গিয়ে সে পড়ে যায় ওই নদীর ধারে, যেখানে পাথর রাখা ছিল, মাথায় লেগে সে মারা যায়। মানে যেটা নালা টাইপের আর কি, নদী তো প্রপার বলা যায় না, নালা টাইপের আর কি। ওখানেই পার করতে গিয়ে পাথরে পা পিছলে অন্য পাথরে পড়ে গিয়ে তার মাথা ফেটে গিয়ে সে মারা যায়। যেহেতু রাত্রি ছিল তো কেউ তাকে বাঁচাতে পারেনি, সে কোনো আওয়াজও করতে পারেনি, সে মানে জাস্ট মারা যায় বলতে গেলে এক ঝটকাতেই। সেটা ওখানকার লোকাল ছিল? হ্যাঁ, ওখানকার লোকাল ছিল। আর সে মানে ওই হয় না যে আমি তো সবসময় এখান থেকে যাই, লাইট কেন নেবো, সেরকমই একটা ব্যাপার। তো ওই দোকানদার সে প্রপার ডিসকাশন করছিল যে আমাদের এই একটুখানি এগিয়ে গিয়ে 1.5 কিলোমিটার দূরে, এবার তাদের কাছেও মানে প্রতিবেশী, মানে ওই 1.5 কিলোমিটার দূরের লোকেরাই ফোন ছিল, এই 1.5 কিলোমিটার দূরেই ছেলেটা থাকতো। আর মানে ছেলেটা পড়াশোনা খুব একটা করেনি, কিন্তু ছেলেটা মন থেকে খুব ভালো ছিল, এরকমভাবে বলছে। তার মা তো বিশাল, মানে ওই সময় তার মায়ের মুখ দেখে প্রিয়াংশুর ভয় লেগে গেছে যে তার মা এত ভয় পাচ্ছে। মানে ওইটুখানি বাচ্চা প্রিয়াংশু, সে টেনশন করছে তার মাকে নিয়ে, যে তার মা এত মানে কি, মানে তার মাকে কীভাবে শান্ত করে নিয়ে যাবে বাড়ি অব্দি, কারণ একটু আধটু বোঝার ক্ষমতা তো তখন হয়েই যায় বলতে গেলে, আর 13-14 বছর যখন বয়স। তো সেই সময়তে কি হয় যে ওই ভয়টাকে কাটানোর জন্যে সে মানে প্রিয়াংশু তার মানে ওই দোকানদারটাকে জিজ্ঞেস করে যে अच्छा इधर भूत अगर होता है कुछ तो उससे बचने के लिए क्या करते हैं। वो तो हिंदी जानतो কারণ ও কার্টুন দেখতো। তো সে এরকমভাবে বলছে ওটা থেকে বাঁচার জন্যে কিছু করার দরকার নেই, আমি তোমাকে একটা পাথর দিচ্ছি হাতে, ওটা নিয়ে যাবে হাতে করে। মানে ওদের মানে ওরা মানে আর কি ওই ভগবানকে। তো ওই একটা পাথর তাকে দিয়েছে হাতে, যেহেতু সে বাচ্চা, তাকে গিফট হিসেবেও দিয়েছে, আর বলেছে এটা সবসময় তোমার সাথে রাখবে, তুমি বাড়ি চলে গেলেও এটা তোমার বাড়ি নিয়ে যাবে এটাকে। তো দিয়েছে, সাথে করে নিয়ে যাচ্ছে। এবার সেইটুখানি দেখে, এবার ওটা যে কতটা কাজে লেগেছে না লেগেছে সেটা ম্যাটার করে না, কিন্তু ওইটুখানি যে তাকে দিয়েছে তার সেটা দেখেই যেন সে তার মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার মা অনেকটা স্বস্তি পেয়েছে যে কিছু একটা দেওয়া হয়েছে। তো প্রিয়াংশু বলে মা তুমি এটা ধরো, আমার হাত ব্যথা করছে, মানে সে ইচ্ছে করেই দেয় যে তার আরও কনফিডেন্সটা বাড়ে। সে তার মায়ের হাতে দিয়েছে, তারপরে তারা আবার যেরকম ফেরার কথা ফিরছে। তখন তার মা জানায় যখন সে ওটা হাতে নিয়ে গেছে যে তার কিছু ফিল হয়নি ওই নদীটাতে, কিন্তু তখন প্রিয়াংশু আর তার বাবার প্রপার ফিল হয়েছে কেউ যেন তাদেরকে দেখছে ওই জায়গায়। তার মায়ের থেকে শুরু হয়েছিল ওই পাথরটা তার মা হাতে নিয়ে যাওয়াতে। এবার ওটা কনফিডেন্সের জন্য সে তোয়াক্কা করেন নাকি সত্যিই ওটা ভগবান বা ওরকম কোনো পাওয়ার ছিল যার জন্য তার মনে হয়নি। সে যখন রুমে পৌঁছয় তার আগে জাস্ট লবিতে তারা হাঁটছে, তখন তার মা বলছে আমার না ভালো লাগলো বেশ। তার বাবা আর প্রিয়াংশুর একটু ফিল হয়েছে। তার বাবা বলছে তোমার যখন ভালো, ইয়ার কি করছে, তোমার যখন ওইটাতেই এত ভালো লাগলো তাহলে তুমি গেট খুলে কত ভালো লাগবে। এবার আরও ভয়, মানে হঠাৎ করে চমকে উঠেছে, মানে কি বলছো তুমি, ইয়া কি করছো আমার সাথে, ভয় লাগাবে। বলছে আরে গেটটা তো খোলো। বলছে না আমি গেট খুলবো না, সে চলে গেছে নিচে ভয়তে। এবার তার জন্য তো সব প্ল্যান করে রেখেছে, সে এবার ভয়তে নিচে চলে গেছে। তখন এবার তার বাবা মানে ভাবছে কি করবে, বলছে আরে আসো, আমি তো ইয়ার কি করছিলাম, তুমি আসো, কিছু নেই। তখন তার মা খুব বাজেভাবে তাকে কথা শোনায় আর কি। এবার সেহেতু একটা ভয়ানক ব্যাপার, ভয়ানক সিচুয়েশন, তো সেখানে তাকে কথা শোনায়। বাট তারপরে যখন গেট খুলে দেখে ওরমভাবে সাজানো, রেহান শুধু অবাক হয়ে গেছে। আবার তার মনের মধ্যে এরকমও লাগছে যে আমার সামনে এত কিছু করার কি হয়েছে, সেটা আমাদেরকে লিখে পাঠিয়েছে। তো বলছে আমার সামনে এত কিছু করার কি দরকার ছিল, মানে তো ওইটুখানিতে দাল লজ্জা লেগে গেছে আর কি, এরকম একটা ব্যাপার।
তো তার মা খুব খুশি যে এরকম প্ল্যান করেছে আর কি। তারপরে তার বাবা যখন মানে বুঝতে পারে যে তার মায়ের হাতে ওই পাথরটা দেওয়াতে তার মা এখন শান্ত, প্রিয়াংশু মোটামুটি শান্ত, যেহেতু দুজনের কাছে ওই পাথরটা থাকবে, তখন ওই রুমে বসে তার বাবা তাদের সাথে কথা বলে যে দেখো এটা আমি কালকে যখন ওই হোমস্টের মানে আজ সকালবেলা যখন ওই হোমস্টের লোকটা কথা বলছিল তখন আমি বুঝতে পেরেছিলাম এরকম কিছু হয়েছে। আর শুধু যে তোমার সাথে হয়েছিল এরকম নয়, আমার সাথেও হয়েছিল। আর তখনই প্রিয়াংশুও জানতে পারে যে তার বাবার সাথে হয়েছে, তার আগে অবধি প্রিয়াংশু ভাবছিল তার সাথেই হচ্ছে। তারপরে প্রিয়াংশু যখন জানতে পারে, প্রিয়াংশু তখন আরও ভয় পেয়ে যায়। মানে ভয়ে তখন ট্রান্সফার হয়ে চলেছে একজন থেকে আরেকজনের মধ্যে, মানে খুব একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে কে ভয় পাচ্ছে আর কে ভয় পাচ্ছে না তার মধ্যে। যেহেতু তাদের কাছে এখন ওই পাথরটা রয়েছে, ওই বিলিফটা আছে। প্রিয়াংশুর মা সবসময় নিজের সাথে মানে ধূপ ক্যারি করে, মানে সে যদি কোনো ভগবান আর কি খুবই পছন্দের, ভগবানকে খুব মানে সে, তো ধূপ ক্যারি করে। যখনই যে কোনো মন্দিরে যায় সে ধূপ দেখায়, যদি না পায় কিনতে ওই জন্য সে একটা ক্যারি করে। তো ধূপ ছিল, ওই পাথরটাকে সে ওইখানে ড্রেসিং টেবিলে বসিয়ে ওইটাকে বেশ কাপড়, মানে যেই সাদা কাপড়গুলো দিয়ে তাদের জন্য বানানো হয়েছিল সেই কাপড়গুলোর মধ্যে কিছু কাপড় তুলে তার জন্য মানে পুরো সিংহাসন টাইপের বানিয়ে তার মধ্যে পাথরটাকে বসিয়ে ওখানে ধূপ ধুনো দিয়ে ওখানেই পুজো করে ফেলেছে তার মা। কীভাবে পুজো করলো সেটা কি তারাও বুঝতে পারেনি, তাদের ফ্যামিলিও বুঝতে পারেনি যে ওটা কোন ভগবান, তার মন্ত্র কি। খুবই অদ্ভুতভাবে এগোচ্ছিল ততক্ষণ অবধি যতক্ষণ অবধি সব এগুলো থেকে চলছে। তার বাবাও টেনশন মুক্ত যে আমি ভয় পাই আমি দেখে নেবো, নিজেরটা চাপ হবে না, ওরা দুজন ভয় না পেলে। এবার যেহেতু পুজো, ধূপ ধুনোর গন্ধ, তো একটা পজিটিভ ফিল, ঘর ঘর ফিল এমনিতেই চলে এসছে। তো তারা বেশ মজায় এইবার তারা বসে ওই হয় না যে খুব আনন্দ পেয়ে গেলে বলে এইবার কিছুটা ভালো খেতে হবে আছে। তো সে রিসেপশনে ফোন করে যে আপনাদের কাছে ভালো কি কি খাবার আছে। কিছু কিছু খাবার এমন বলে যেগুলো আমরা খাই না, সিকিমের দিকে প্রচলিত রয়েছে, যেগুলো আমরা খাই না। আর কিছু কিছু খাবার এমন ছিল যেগুলো একটু বেশি এক্সপেন্সিভ, মানে ইলিশ মাছ এগুলো ওখানে তো আর আশেপাশে নেই, প্রচুর দাম, মানে ওগুলো খেতে পারে। তো ওখানে তারা প্ল্যান করে যে চিংড়ি মাছের মালাইকারি খাবে তারা, আর তার সাথে খাবে হচ্ছে একদম দেশি চিকেনই বলে বোধহয় ওটাকে, তো দেশি মুরগি আর কি। তো সেটার মানে কিছু একটা মানে ঝোল টাইপের কিছু একটা খাবে রাইস দিয়ে। তো তারা বলে তাদের মধ্যে মানে ওই হয় না একটা স্ট্রেস রিলিফের মতো ব্যাপার। এবার স্ট্রেস রিলিফ তো তার মায়ের হয়ে গেছে, প্রিয়াংশুর তো স্ট্রেস রিলিফ হয়নি তখনও, কিন্তু ওই আবহাওয়া দেখে তার ভালো লেগেছে। এইবার যখন তার বাবা ধীরে ধীরে ফিল করা শুরু করছে যে তার রুমের মধ্যে না অ্যাটমসফিয়ার চেঞ্জ হতে থাকছে, মানে তার যে বাইরে একটা ওরকম ফিল আসছিল, ঠান্ডা কিন্তু খুব ছিল, গায়ে কাটা কাটা দেওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন মানে বলতে গেলে যেই সময়টাতেই মনে হচ্ছিল যে তাদের গেটটা খুলছে গায়ে কাটা কাটা দিচ্ছে। এবার সেটা খুব একটা নর্মাল যে লজিক সেটা হচ্ছে হাওয়া ঢুকছে হঠাৎ করে গায়ে লাগছে ওই জন্য কাটা 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 দিয়ে, কিন্তু সেটা নয়। তার কারণ হচ্ছে যখন থার্ড বার গেট খোলা হয়েছে তার আগে থেকেই তার গায়ে কাটা কাটা দিচ্ছে, তখন সে জানতো অবধি না যে গেট খোলা হবে। ওই সময় নিচ থেকে আসে ওপরে যে রিসেপশনে বসেছিল বা কেয়ারটেকার, সে খোলে। তার বাবা অলরেডি তার দিকে মানে গেটের দিকে তাকিয়েছিল, যখন অবধি পায়ের আওয়াজ আসাও শুরু হয় তখন থেকেই গেটের দিকে তাকিয়েছিল। আর সেটা প্রিয়াংশু ধীরে ধীরে ফিল করতে পারছিল যে তার বাবা কিছু না কিছু বুঝতে পারছে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রিয়াংশু কি করবে কিচ্ছু মাথায় ঢুকছে না। তার মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে তার মা একটু বেশি খুশি। কখনো কখনো এরকম ভয়ের জায়গাতে না বেশি হাসি দেখলেও মানুষের ভয় লেগে যায়, তো তার ঠিক ভেতরে ভেতরে সেই ফিলটাই হচ্ছিল যে হাসছে, ঠিক আছে, এত হাসছে কেন, আমরা তো কোনো হাসির কথা বলছি না, বা আমরা তো এত হাসছি না, আমার মা এত কেন হাসছে, সেই দেখেও তার ভয় লাগে। ফ্রেশ হওয়ার সময় এবার রাত্রিবেলা খেয়ে দিয়ে বেশ প্রপার খেয়েছে। তার বাবা কিন্তু যতটা খায় ততটা খেতে পারেনি, সেটা প্রিয়াংশু খুব ভালো করে বুঝতে পেরেছে।
তবু এবার প্রিয়াংশু ওর মায়ের দিকেও দেখছে, ওর বাবার দিকেও দেখছে, এবার ওর মা ওভার ইট করে ফেলেছে। মানে সেটা হয় না যে এক ফ্যামিলিতে থাকলে বোঝা যায় যে কে কতটা খায়। ওর মা যেটা নর্মালি যতটুকু কোয়ান্টিটিতে খেত তার থেকে মোটামুটি 1.5-2 গুণ খেয়ে ফেলেছে। এবার তারা অ্যাজিউম করে চলছে তার মা খুব, ওই সময়তে অ্যাজিউম করে চলছিল যে তার মা হয়তো খুব খুশি, ওই জন্যে মানে সে খেয়ে নিয়েছে। রাত্রিবেলা আবার সেই নাইট ল্যাম্প জ্বালিয়ে শোয়ার সময়, তখন ওটা দ্বিতীয় দিন নাইট ল্যাম্পটা জ্বালানোর সময় তার মা, মানে অবভিয়াসলি মার প্রিয়াংশু অলরেডি খাটে উঠে পড়েছে, তার বাবাকে বললো তুমি লাইটটা নিভিয়ে দিয়ে আসো। তার বাবার যেন কেমন একটা সংকোচ বোধ হচ্ছিল ওই লাইটটা নেভাতে ওই দিন। আর সে যখন লাইটটা নেবায়, জাস্ট নিবেই জ্বালিয়ে দেয়, প্রিয়াংশু বুঝতে পারে না যে কী হলো। কিন্তু তার বাবার দিকে তাকিয়ে সে বুঝতে পারলো, সে যেন ফিল করলো যে লাইটটা নেভানোতেই তার মানে সে কিছুটা ফিল করতে পারলো, যার জন্যে সে আবার লাইটটা জ্বালিয়ে দেখতে চাইলো কী ওটা। তারপরে আবার কিছু না বলেই, কিন্তু সে প্রিয়াংশুকে কিছু বলেনি, বলছে আরে না এমনি ভুল করে আবার হাত লেগে গেছে। সে লাইটটা নিভিয়ে শুতে আসে। বিভৎস একটা সিন তারপরে প্রিয়াংশু দেখে। শুয়ে মোটামুটি 5 মিনিট, ইম্যাজিন করে আমার এখন গায়ে কাটা কাটা দিচ্ছে। তার বাবা দেখবি অন্ধকারে না চোখ শুয়ে যায় গো, মানে একটু সময় বাদে, তো 0 পাওয়ার যেরকম, ওটাতে বিশাল কিছু চোখে কিছু লাগে না, চোখ বোঝা যায় আর কি আলো একদম। সে সোজা হয়ে মানে একদম উপরের দিকে তাকিয়ে, সিলিংয়ের দিকে তাকিয়ে সে শুয়েছিল। হয় না হঠাৎ করে মনে হয় কেউ একজন তোর দিকে তাকিয়ে আছে, তার মনে হলো তার বাবা তার দিকে তাকিয়ে আছে। সে বাদিকে ঘুরে দেখে তার বাবা চোখ বড় বড় করে ভয়েতে তাকিয়ে আছে, কিন্তু তার দিকে নয়, তার পেছন দিকে। প্রিয়াংশু এরকমভাবে টান দিকে ঘোরে শুয়ে শুয়ে, তার মা ওখানে বসে চুল ছেড়ে এরকমভাবে দাঁতগুলোকে বিকটভাবে খুলে হেসে তাদের দিকে তাকিয়ে বসে আছে। তাদের দিয়ে তাকিয়ে বসে আছে। সিনটা এতটা বেশি ভয়ানক ছিল ওই সময় যে সে চিল্লে ওঠে, মানে মা কি হয়েছে তোমার বলে সে তার মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে মানে দাম করে একটা মেরে দেয় আর কি। তার মা হঠাৎ করে চমকে উঠে বলছে আরে কি জোরে লাগলো মনে হয় না ওরকম একটা। তার বাবা দৌড়ে গিয়ে লাইটটা জ্বালিয়ে তার মা বললে তুই মারলি কেন আমাকে, কি হয়েছে? তার বাবা তাকে বলছে তুমি বসে চুরি ছেড়ে আমাদের দিকে হেসে এইভাবে তাকিয়েছিলে কেন, তুমি কি এখন আমাদেরকে ভয় দেখাতে চাইছো? তখন তার মা বলে কোথায়, আমি তো ঘুমাচ্ছিলাম। এইটা যখনই বলেছে প্রিয়াংশু আর ওখানে থাকবে না, সে এত ভয় পেয়েছে, বলছে এটা আমার মা না, আমি এখানে থাকবো না। সে ওখান থেকে নিচে ডাকতে যায় তার বাবা। প্রিয়াংশু বলছে আমাকে একা রেখে যেও না বাবা, আমি থাকতে পারবো এর সাথে। তখন সে আর তার মাকে মা মনেই করছে না। তখন তার মা বলছে আরে আমি ঘুমিয়েছিলাম, উঠে গেছি, এখন কিছু হবে না, কি হয়েছে বল। তার বাবা দৌড়ে নিচে যায়। তখন তো ফোন টোনের অত চলন ছিল না, লাইনও ওখানে মানে ওই হোস্টেলে ছিল না। নিচে গিয়ে কেয়ারটেকারকে ডেকে বলে দেখুন এই ব্যাপার। এবার সকলে মানে কেউ কিন্তু চায় না যে সে তার ফ্যামিলি সম্পর্কে বা এত কিছু বলুক। সে উপরবর্তী বলেছে যেরকম আমরা এসছি তখন থেকে আমাদের ক্যামেরাটা খারাপ লাগছিল, আর এখন আমি আমার বউয়ের মধ্যে ক্যামেরাটা মানে অদ্ভুত টাইপের সিমটম বুঝতে পারছি। তখন সে বলে যে দেখুন আপনারা হয়তো এসছেন বাইরে থেকে, ঠিক আছে আমি আপনাদেরকে একটা জিনিস দিচ্ছি, তো এখন আজকে রাত্রের মতো কাজ চলে যাবে। তো সেও একটা পাথরই দেয়, কিন্তু ছোট, মানে একদম ছোট সাইজের পাথর। বলে এটাকে আপনি আপনার বিছানার তলায়, মানে একদম বিছানার তলায় ঢুকিয়ে রাখুন। তখন তার বাবা বলে আপনার বিছানা আপনিই ঢুকিয়ে রেখে দিন ভালোভাবে যেরকমভাবে রাখেন। বিছানাটা তোলাতেই নিচে দেখে আমার একটা ছাই পড়ে রয়েছে, ওই কম মানে যে গদিটা থাকে গদির তলায়। তার বাবা জিজ্ঞেস করে তাকে এগুলো কি? বলছে স্যার আমি তো জানি না, আপনাদের আগে যারা ছিল তারা বোধহয় সিগারেট খেয়ে ফেলেছে। এত ছাই সিগারেট খেয়ে ফেলেছে, মানে এটা তো বিশ্বাসযোগ্য না।
মানে পুরো বিছানার তলায় কালো, ওই হয় না কাগজ পোড়ালে যেরকম হয় সেরকম টাইপ। বলছে স্যার আমি তো জানি না। তখন তার বাবা বলছে আপনি জানেন না, আপনার হোমস্টে, আপনি কেয়ারটেকারের কাজ করছেন, আমরা জানবো? আপনাকে কি আমরা টাকা দিচ্ছি না? আপনি আমাদের রুম চেঞ্জ করুন। রুম চেঞ্জ করে দেয় ওদিনকে, মানে দুবার কোশ্চেনও করে না, রুম চেঞ্জ করে দেয়। রুম চেঞ্জ করার পরে তারা গিয়ে ওই রুমটাতে শোয়। পাথরটা তো ওই রুমের বিছানার তলাতেই রয়ে গেছে, ওই রুমে গিয়ে শোয়। কিছুক্ষণ বাদে মানে তারা শোয়, তারা ভাবে যে ঠিক আছে, টেনশন মুক্ত, তাদের কিচ্ছু মনে নেই, তাদের যে মানে জামাপত্র জিনিসপত্র সব ওই রুমেই রয়েছে। তারা শুধু ওই রুমে জাস্ট রাত্রিবেলার জন্য চলে গেছে, তাহলে সকালে উঠে যা হবে হবে। তখন এই সব হতে হতে মোটামুটি 2:30 বাজে রাত্রির। শুয়েছে তার বাবা আর প্রিয়াংশু, তখন মানে ভাবে যে কি করবে, কারণ তার মাকে তাদের দুজনেরই বিশ্বাস হচ্ছে না সেরকম। কিন্তু যেহেতু রুম পাল্টে দিয়েছে, তো তারা ভেবেছে যে হয়তো ওই ছাইগুলোই কোনো একটা কারণ ছিল যার জন্য তাদেরকে অ্যাট্রাক্ট করছিল। তারা অদ্ভুতভাবেই ভুলে গেছিল যে তাদের কিন্তু প্রথম যেখানে লেগেছিল সেটা ছিল নদীর পার বা নদী পার করার সময়। ওই রুমে কিন্তু কিছুই তাদের লাগেনি প্রথমে। তো ওই রুমে শোয়ার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, কোনো রকম কিছু অসুবিধা হয়নি। তখন বাজে ঠিক 3:45 সকাল। কারো একটা হাঁটার শব্দতে প্রিয়াংশুর ঘুম ভাঙে। রুমটা ছিল হচ্ছে, দরজাটা খুললেই বেড, সোজা অনেকটা হাঁটার জায়গা, বসার 2টো চেয়ার, একটা টেবিল, আর ওইটার পাশেই বাথরুম। মানে অনেকটা জায়গা ছিল বেডের ওই দিকটাতে যেদিকে প্রিয়াংশুর বাবা শুয়েছে। তো তখন মোটামুটি ওই 4:45 সময় তার ঘুম ভাঙে একটা পায়ের আওয়াজে। কেউ যেন হাঁটছে। যেরকম আমি রুমের ডেসক্রিপশানটা দিয়েইছিলাম যে প্রিয়াংশুর বাবার পাশে অনেকটা জায়গা স্পেস থাকে। প্রিয়াংশুর ঘুম ভাঙাতেই সে বাদিক ঘুরে দেখে তার মা হাঁটছে, একদম চুল খুলে, যেরকমভাবে আগের বার হাসছিল সেরকমই তার মা হাঁটছে। প্রিয়াংশুর বাবাকে প্রিয়াংশু অনেক ডাকার চেষ্টা করে, তার বাবা ঘুম থেকে ওঠে না, এমন গভীর ঘুমে সে ঘুমিয়ে আছে। সেই ডাকাডাকিতে তার মা শুনতে পায়, আর তার মা ওর দিকে তাকিয়ে একটা খুব অদ্ভুত একটা হাসি দেয়, যেরকমভাবে বিছানায় বসে তাদের দিকে হেসে তাকিয়েছিল, ঠিক সেই রকমই হাসি। মনে হচ্ছিল সে যেন মানে তার ভেতর থেকে কে জানি একটা অন্য কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে, খুব আনকমফোর্টেবল লাগছিল। তার সেই আবার একই ব্যাপার, সে আবার তার বাবাকে ডাকাডাকি করাতে না ওঠায় তার বাবার হাতের মধ্যে একটা জোরে মারে, ওঠো তাড়াতাড়ি। তার বাবা একদম চোখ মানে তখন খুলে গিয়ে ঘুম থেকে ওঠে। উঠে তখনই তার মায়ের অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে যায়, মানে যেরকম হাসি ওরকম কিচ্ছু ছিল না। প্রিয়াংশু বলে তার বাবাকে, দেখো মা আবার ওরকমভাবে করছিল আর ওখানে হাঁটছে। প্রিয়াংশুর বাবাও বুঝতে পারে যে হ্যাঁ হয়তো অঙ্গভঙ্গি চেঞ্জ হতে পারে, কিন্তু সে হাঁটছে কেন ওরকম মাঝরাতে, যেখানে সেই ভয় পাচ্ছিল। পরের দিন সকাল হওয়াতে তার মাথায় ক্লিক করে যে সেই মনেস্ট্রি যে লোকটা, সে তো কিছু একটা বলছিল, ওখানে নিয়ে যাই আরেকবার। ওই দিনকে তাদের প্ল্যান ছিল যে তারা ওই দিনকে নাথুলা 0 পয়েন্ট ওগুলো ঘুরতে যাবে, কিন্তু সেগুলো হয়নি। আর তাকে ওই মনেস্ট্রিতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়াতে তারা জানতে পারে, মানে ওই যে দুজন ছিল তার মধ্যে একজনকে তারা দেখতে পায়। সে একজনকে গিয়ে তার বাবা বলে হিন্দিতেই, ভাঙাচোরা হিন্দিতে বলে যে কাহা হ্যাঁ আপকে গুরুজি, এরকমভাবে বলে। বলছে উনকা তবিয়ত বহুত খারাপ है। বলছে কেন, কি হয়েছে ওনার, মানে জিজ্ঞেস করেছে। कुछ नहीं, ज़्यादा कुछ नहीं, नहीं बता सकता आप लोगों को। आप लोगों को अगर चलना है हमारे साथ चलिए। ইউজুয়ালি মংদেরকে এরকমভাবে মানে অন্য অন্য কাউকে অতটা ভেতরে অ্যালাউ করা হয় না, তাদেরকে খুব মানে অদ্ভুতভাবেই ওখানে অ্যালাউ করা হয়, ওখানে ভেতরে আসতে বলা হয়। তারা ভেতরে যায়, আর যখনই সেই মঙ্ক তার মাকে আবার দেখে, সে যেন হাইপার হয়ে ওঠে। সে কিছু একটা বলে তার ভাষাতে। এবার তার যে শিষ্য, যে হিন্দি বলতে পারে, যে যার সাথে দেখা হয়েছিল বাইরে, সে তাদেরকে বলে যে ওর মায়ের মধ্যে কিছু একটা অশুভ চলছে, যেটা ভালো নয়,
আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যদি কাটাতে পারেন তাহলে ভালো, না হলে এটা কিন্তু আপনাদের খুব ক্ষতি করতে পারে। তখন তার বাবা বলছে যে হ্যাঁ, এটা তো আমরা ফিল করতে পেরেছি, গত 2 রাত খুব খারাপ গেছে আমাদের। কালকেও এসেছিলাম যখন, আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে আমরা বুঝতে পেরেছি পুরোপুরি হাতে নাতে। তো তাদেরকে বলে, সেই মনকে জিজ্ঞেস করে যে মানে গুরুজি আপনি কি এখন কিছু করতে পারবেন? সে বলে যে তার শরীর খারাপই হয়েছে ওই জন্য, যে সে ওখানে বসেই এটাকে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু সেটা মানে অতটা শক্তি সে ওখানে ব্যবহার করে ফেলেছিল যার জন্য তার নিজের শরীর খারাপ হয়ে যায়। এবার সেটাই হয়তো একটা কারণ যে মাঝের মধ্যেই তার মধ্যে তার মায়ের মধ্যে ওরম দেখা যাচ্ছিল, আর বাকি সময়টা সে নর্মাল ছিল। আচ্ছা। তো সেটা সে ভাবে, সেটা ওখান থেকে বলা হয়নি। করতে পারবে কিছু? বংকে জিজ্ঞেস করে। বং বলে হ্যাঁ করতে পারবো না কি, মানে আমার কাছে কোনো অপশান নেই, সে সেটা বলে। তো তার মাকে ওখানে বসানো হয়, আর তাদের কিছু বলতে গেলে কাপ, মানে যেটা আমরা কাপ মনে করি কিন্তু কাপ নয়, মাটির অনেক বড় বড় পাত্রর মতো, যেগুলোকে আমরা এখানে মালসা বলি, তো ওরকম টাইপের নিয়ে আসে। ওর মধ্যে কিছু জল থাকে আর একটাতে চা থাকে, মানে এবার সেগুলো কী দিয়ে বানানো তারা কেউ জানে না। সেগুলো তাকে বলে যে এনাকে পান করাও। আর ওখানে যাওয়াতেই সে খুব নর্মাল হয়ে গেছিলো, মানে তার অতটা প্রবলেম হয়নি ওখানে কিছু পান করাতে। তাকে পান করাও বলেছে, তার মাকে তারা ওটাকে পান করায়, বলে একটু একটু তোমরাও পান করো, ওই 3খানাই, মানে 2খানা জল আর একটা চা। তো তারা সেটা পান করে। এবার প্রিয়াংশুর কেন জানি না মনে হয় যে ওটা পান করাতে, চা খাচ্ছে কিন্তু সে, কিন্তু ভিতর দিকে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বডি, আর একটা শান্ত ভাব, যেটা আগের দিনকেও সেই টিউনসগুলো শুনে তার মনে হয়েছিল। তার মা এবার আর কোনো রকম কিন্তু মানে কিছু অদ্ভুত করেনি। তার মা ওটা পান করে, তার মাও বলে যে আমার এখন অনেক হালকা লাগছে, এতক্ষণ আমার খুব উইক লাগছিল নিজেকে, মানে অনেক দুর্বল লাগছিল, এখন আর সেরকম লাগছে না। সেই মঙ্ক হাতের মধ্যে এইভাবে ধরে, মানে একটা মালা ধরে কি একটা সে চান্ট করে, আর সেই চ্যান্টিংয়ের পরে সে বলে যে তোমরা যেই হোমস্টেতে আছো ওই হোমস্টেতে আর যেও না, ওই মানে একজনকে তো যেতেই হবে মালপত্র বার করতে, যদি সেটা হয় তাহলে তার বাবাকে যেতে বললো, ওদেরকে ওই নদী পার করাবেন বা ওই নালা যেটা আর কি ওটা পার করাবে না, ওদেরকে বাইরে দাঁড় করাবে, তুমি গিয়ে যা যা আছে নিয়ে আসো, নিয়ে এসে তোমরা আমাদের সাথেই থাকো এই কদিন, যতদিন তোমরা ঘুরবে। আচ্ছা। আর মানে একদম ফ্রি অফ কস্ট, ওখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। আর তাদের জন্যেও অটোমেটিক্যালি সব কিছু ভালো হয়ে গেল, কারণ আগের কয়েকদিনে তারা বাজেটের থেকে অনেক বেশি খরচা করে ফেলেছিল। সেটা তাদের ওই সেলিব্রেশনের জন্য হতে পারে, বা তার ফার্স্ট দিনকে ওই গাড়ির জন্য হতে পারে, সব মিলিয়ে। তো সব যে প্রবলেমস ওগুলো মোটামুটি সলিউশন পেয়ে গেছিলো। তো তার বাবা দুবার ওটা ভাবেও নি, তার মাও রাজি হয়ে যায় খুব, মানে তার মায়েরও কনফিডেন্স আছে যে আমি এখানে থাকলে ভালো থাকবো। তো মনেস্ট্রিতে তাদের রুম রয়েছে, তাদেরকে একটা রুম দেওয়া হয়, আর ওখান থেকেই পরের 2 দিন মানে ট্রেনে ওঠার আগে অবধি তারা ওখান থেকে নাথোলা আর 0 পয়েন্ট সব ঘুরে বাড়ি ফিরে আসে। এটা তাদের লাইফের এখনও অবধি একটা খুব ভয়ানক ঘটনা। হয়তো অনেক খারাপ কিছু হতে পারতো, বাট ওই হয় না যে যে ভগবানকে খুব মানে সে মানে সঠিক জায়গাতে পৌঁছেই যায়। নইলে সে ওই মনেস্ট্রিতে গেল, সেই সময়তেই সেই মঙ্কটাকে দেখলো, তার কিছু একটা মনে হলো, সে ওখান থেকে বসেই চেষ্টা করলো বাঁচানোর। তো এত কিছু কখনো কোইন্সিডেন্ট হতে পারে না, কিছু না কিছু ভালো পুণ্য কাজ করলেই সেটা হয়। কারণ এর আগেও আমরা অনেক ঘটনা এমন শুনেছি যেটাতে আরও অনেক মর্মান্তিক সিচুয়েশন ঘটেছে এরকম পাহাড়ি। তো এটা একটা ঘটনা ছিল। এবার আমি তো এটাই বলবো, সবাইকে সাজেস্ট করব যে পাহাড়ি জায়গাতে যখন আপনারা ঘুরতে যাচ্ছেন রুলস অ্যান্ড রেগুলেশনসটা মেনে চলা খুব দরকার। তার মানে রুলস মানে এই নয় যে আপনি কোথাও হাত দিচ্ছেন না বা কিছু এরকম নয়, সময়টাও ওখানে প্রচণ্ড ম্যাটার করে। কারণ সময় একবার কেটে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না, সেটা ভালো সময় হোক বা খারাপ, দুটোই। তো প্রত্যেকটা জায়গার কিন্তু যে রুলস সেগুলো মেনে চলা খুব দরকার। আর আমরা যে কার্শিয়াং গেছিলাম, আমাদের মধ্যেও একজন মানে কয়েকজন ছিল যারা রাত্রিবেলা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছিল, যেই ভিডিওটা আমরা অ্যাটাচ করেছি ওটা একটা পুরো প্রপার রাত্রিবেলা অ্যাডভেঞ্চার ছিল। আর আমাদের অ্যাডভেঞ্চার যেটা ছিল সেটা তো অটোমেটিক হয়ে গেছিলো, সেটা আলাদা। কিন্তু পাহাড়ে গিয়ে রুলস মানাটা আমার মনে হয় সবার ফার্স্ট। মানে সে এখানে বিট ভূত এগুলো তো চল পরের কথা,
পাহাড়ে যদি রুলস অ্যান্ড রেগুলেশন না হলে অ্যাক্সিডেন্টই হয়ে যায়। তো ওগুলো খুব দরকার আমার মনে হয়। সিকিম নিয়ে 3টে স্টোরি হয়ে গেল হুম। টোটাল আমাদের এখানে। এটা হিন্ট হতে পারে, কি জানে, কারণ সিকিম নিয়ে এই রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আমাদের আগে একটা মনে আছে তোর কিনা জানি না, ওই বা মনাস্ট্রি নিয়ে একটা হয়েছিল, হ্যাঁ, যেটা সৌমিক বলেছে। যে বাইক রাইডিং। হ্যাঁ, বাইক রাইডিং নিয়ে। তো আমার মনে হচ্ছে আমাদের সিকিম ডাকছে। ওইটাই বলছি আর কি। হ্যাঁ, তো কবে বা কিছু সেটা আমরাও এখন বলতে পারছি না, কারণ প্রচণ্ড ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে সত্যি কথা বলতে গেলে। মানে আমরা কান্নাকাটি করছি না সত্যি, মানে কান্নাকাটি করছি না, কিন্তু আমাদের যেহেতু দুজনেরই, আমাদের কাছে তো আর বিশাল মানে এখন এই যে বিশাল পয়সার মালিক হয়ে গেছি আমরা, সেরকম তো নয়। আমরা যতটুকুই আসে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করি ওটাকে আবার আরও বেটার করার। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হাইপ করে দেবেন, আর আমাদের কমেন্টও করেন কয়েকজন যারা হাইপ করে দেন, সেরকমই আপনারা যদি হাইপ করেন কমেন্টে জানাবেন যে আপনারা হাইপ করেছেন, ঘটনাটা কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। তো আমার মনে হয় যে প্রোডাকশন কোয়ালিটি বেটার হয়ে গেছে, এবার ঘটনার কোয়ালিটি সেটা আপনাদের উপরে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।